আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আমাদের দেশে কতগুলো পিলে চমকানো ঘটনা ঘটছে এবং অনেকগুলো পিলে চমকানো খবর আমাদের চারিদিকে কিলবিল করছে। অনেকগুলো অশনির সংকেত, মহাবিপদ সংকেত, এগুলো শনির দশা হয়ে উল্কার বেগে আমাদের দিকে ছুটে আসছে। স্বাধীনতা লাভের পর থেকে, অর্থাৎ 1971 সনের 16 ডিসেম্বরের পর থেকে আসলে আমাদের অশান্তি নানাভাবে শুরু হয়েছে। 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম, কিন্তু যুদ্ধটা হয়েছিল পাকিস্তান আর্মির মধ্যে এবং যৌথ কমান্ড, ইস্টার্ন রিজন, পাকিস্তান মানে ভারতীয় আর্মির ইস্টার্ন রিজনের যৌথ কমান্ডের সাথে যুদ্ধ হয়েছিল। কিন্তু এই যুদ্ধে আপামর বাঙালি মুক্তিযুদ্ধ তাদের যে বিশাল অংশগ্রহণ ছিল, এবং এই মুক্তিযুদ্ধে যিনি সর্বাধিনায়ক ছিলেন জেনারেল M.A. ওসমানী, আত্মসমর্পণের দলিলে তার কোনো স্বাক্ষর নেই, তার কোনো উপস্থিতি নেই। এমনকি তিনি কলকাতা থেকে যখন একটা প্লেনে করে আসছিলেন, তখন তার প্লেনে কে বা কারা গুলি করে সেই প্লেনটাকে ফুটো করে দিয়েছিল কুমিল্লার এই জায়গাতে। সেই ফুটো করা প্লেন নিয়ে তিনি এবং সেই প্লেনে শেখ কামালও ছিলেন, এবং সেই প্লেনে প্রয়াত গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন। তারা এই সিলেটে জরুরিভাবে সেই প্লেন অবতরণ করতে বাধ্য হন। প্রাণে বেঁচে গিয়েছিলেন, আদারওয়াইজ আগুন ধরে গেলে তারা মারা যেতেন। তো এই অমীমাংসিত বিষয়টি নিয়ে আমরা আসলে কখনো খোলামেলা আলোচনা করিনি, যে জেনারেল ওসমানীর প্লেনে কারা গুলি করেছিল, কেন তাকে এখানে হাজির করা হয়নি, কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকী, এত এমিনেন্ট যাকে বলা হয় যোদ্ধা, কিংবা ঢাকাতে যারা গেরিলা যুদ্ধ করেছিলেন, কোনো মুক্তিযোদ্ধাদেরকে কেন সেই দিন রমনা রেসকোর্স ময়দানে দেখা যায়নি, কিংবা আশেপাশে দেখা যায়নি। ইটস এ হিউজ কোশ্চেন। তখন থেকে আমাদের একটা বিশাল যাকে বলা হয় প্রশ্ন, যন্ত্রণা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু তখন ছিলেন পাকিস্তান কারাগারে। আমরা মূলত বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশে আসছে 10ই জানুয়ারি, মূলত সেই দিন আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, নট 16 ডিসেম্বর। এর কারণ হলো বঙ্গবন্ধুর হয়তো ঐশ্বরিক, হয়তো প্রাকৃতিক, হয়তো তার নিজের কর্তৃত্ব, তিনি বুদ্ধি করে পাকিস্তান কারাগার থেকে বের হয়ে সোজা ইংল্যান্ডে চলে গেলেন। তিনি বাংলাদেশে আসলে তার উপরে যে আক্রমণ চালানো হতো না, এবং তার প্লেনে যে গুলি করা হতো না, হু সেইস, তিনি সেখান থেকে পাকিস্তানের মানে রেড ক্রসের যে বিমানে করে ইংল্যান্ডে গেলেন। ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের প্লেনে করে তিনি ভারতে এলেন, সোজা ভারতে এলেন। ফলে ভারত তাকে প্রোটোকল দিতে বাধ্য, আর ভারতের প্রোটোকল নিয়ে তিনি বাংলাদেশে এলেন, এবং আসার সময় তিনি যেটি কনফার্ম করে এলেন সেটা হলো কবে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য যাবে। এবং বঙ্গবন্ধু যদি সেই কাজটি না করতেন, ইন্দিরা গান্ধীর সাথে তার প্রথম বৈঠক এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে, তাহলে এখনো পর্যন্ত ভারতের সৈন্য থাকতো, অথবা ভারত সিকিম হতো, কাশ্মীর হতো, নট মোর দ্যান দ্যাট, মানে বাংলাদেশ সিকিম হতো, কাশ্মীর হতো। এই কথা এখন মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি তারা সেভাবে বলে। ঘটনা যাই হোক, পরবর্তীতে ভারতের আধিপত্যবাদ, ভারতের দাদাগিরি, বা আমাদের কূটনৈতিক দুর্বলতা, হোয়াট এভার মেবি, বাংলাদেশে যে কটা হত্যাকাণ্ড ঘটেছে, সেটা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, বা যে কটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সব ক্ষেত্রেই একটা প্রশ্ন আছে, কে দায়ী, কারা আছে পিছন দিক থেকে। তারপর এই যে স্বাধীনতার এত বছর পর, 71 থেকে আজকে 26, 55 বছর, তো এই যে 55 বছর ধরে আমরা বারবার শুধু প্রশ্ন করছি, কি দেখার ছিল কি দেখলাম, কি পাওয়ার ছিল কি পেলাম, কি শোনার ছিল কি শুনলাম। আমরা স্বাধীন হয়েছি তো, হব তো, থাকবে তো, নাকি আবার এরা দখল করে নেবে, কিনে নেবে, তারপর সিকিম বানাবে, কাশ্মীর বানাবে। এই সকল কথা আমাদের 18 কোটি মানুষের মন এবং মননে প্রতিটি মুহূর্তে আতঙ্ক তৈরি করছে। আমরা সত্যিকার অর্থে হয়তো গেরিলা যুদ্ধ করতে পারবো, লড়াই করতে পারবো, নির্যাতিত হতে পারবো, কিন্তু আমরা আসলে ভারতের সাথে কোনোভাবে পারবো না। যেখানে কাশ্মীর পারছে না, পাশে কাশ্মীরের দুটো অংশ, আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর ভারতের আন্ডারে, আর আজাদ কাশ্মীর পাকিস্তানের আন্ডারে। তো সেই পাকিস্তানের আন্ডারে অন্তত 100 থেকে 200 সশস্ত্র গ্রুপ আছে এই আজাদ কাশ্মীরে যারা বসবাস করে, এবং তারা গিয়ে নিয়মিত জম্মু কাশ্মীরে আক্রমণ চালায়। এবং এই কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীরকে এখন পর্যন্ত মুক্ত করা যায়নি। তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ মানে ওই এলাকার যে রিজনটা, সেখানে একদিকে পাকিস্তান আছে, অন্যদিকে ওই কাশ্মীরের আপনি ম্যাপ দেখেন, তো সেখানে যারা আছে তাদের অনেক কিছু করার স্কোপ আছে, পাহাড়ে যাওয়ার স্কোপ আছে, পাকিস্তানে যাওয়ার স্কোপ আছে, তারপরে আরো অনেক কিছু করার স্কোপ আছে। কিন্তু আমাদের কি আছে? ওখানে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আমাদের এই রিজনে যদি ভারত আধিপত্য দেখায়, মায়ানমার ছাড়া
আর বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুন্দরবনে আমরা যেতে পারবো না। তো কাজেই এই যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, এখনো নেই। অন্যদিকে যেটা হলো, সেই স্বাধীনতার পরে জাসদ সৃষ্টি, জাসদের গণবাহিনীর সৃষ্টি, তাদেরকে ভারত ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিয়েছে। পূর্ব বাংলা সর্বহারা পার্টি তৈরি করা, এরকম নাকি যেন কয়েকটা মানে উগ্রবাদী সংগঠন ছিল। তো এই সবই ভারতের তৈরি বঙ্গবন্ধু সরকারকে চাপে রাখার জন্য। জিয়া রহমানের জমানাতে কমছে, এরশাদের জমানাতে বেশি কমেছে, কিন্তু বঙ্গবন্ধু একদিনও সুন্দরভাবে ঘুমাতে পারেনি। তো এই যে ভারত, সেই ভারত এখন ইতিহাসের সবচেয়ে সুন্দরতম স্থানে আছে। দেয়ার পাওয়ার, দেয়ার মানি, দেয়ার মিলিটারি ইফিসিয়েন্সি, অ্যাবিলিটি, সব মিলিয়ে এখন তারা বিশ্বের পরাশক্তি। বলা হয়ে থাকে ষষ্ঠ বিশ্বের, মানে 7 নম্বর না 6 নম্বর পরাশক্তি তারা, চীনের পরে তাদের অবস্থান। তো এই পরাশক্তিটি এখন আমাদের চারিদিকে আটকে আছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে আওয়াজ উঠছে যে বাংলাদেশে 1.5 কোটি হিন্দু আছে। তো এই যে 1.5 কোটি হিন্দু, 1.5 কোটি হিন্দু, তাদেরকে নিয়ে একটি হিন্দু প্রদেশ গঠন করার, এবং পাকিস্তানে কিন্তু ঠিক বঙ্গবন্ধু সেম আওয়াজটা তুলেছিলেন। মানে পাকিস্তান থেকে আলাদা হয়ে প্রথমে স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল, আলাদা প্রদেশ হিসেবে ছিল স্বায়ত্তশাসন। এখন হিন্দুরা বাংলাদেশের ভিতরে বসে একটা প্রদেশ চাচ্ছে, আমরা সবাই ওখানে বসবাস করব। তারপর কদিন পরে তারা চাইবে স্বায়ত্তশাসন। তারপর কদিন পরে বলবে যে না, আমরা আর এখানে থাকবো না, গণভোট হোক, আমরা এখন ভারতের সাথে একত্র হয়ে যাবো। আর এই প্রদেশটা তারা, এটা পটুয়াখালীর দিকে চাচ্ছে না, এই প্রদেশটা তারা চাচ্ছে রংপুরের দিকে, মানে ভারতের সীমান্তের দিকে। এখন এই সকল কথাবার্তা যখন বাংলাদেশে আলোচিত হয়, আপনার কাছে কি মনে হয়? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। 2 নম্বর হলো রাম মূর্তি। কলকাতাতে যে মূর্তি নাই, আসামে, ত্রিপুরাতে যে মূর্তি নাই, এরকম একটা বড় মূর্তি নাকি গাইবান্ধাতে তৈরি করা হয়েছে, বিশাল রাম মূর্তি। এই রাম মূর্তি নিয়ে খুব উত্তেজনা চলছে। একদল এই রাম মূর্তি ভাঙতে চাচ্ছে, আর একদল এটা রক্ষা করতে চাচ্ছে। ভারতের পক্ষ থেকে চোখ রাঙানি হচ্ছে যে রাম মূর্তির ধারের কাছে যদি কেউ যায়, যদি চোখ তুলে তাকায় রামের মূর্তির দিকে, চোখ তুলে নেওয়া হবে। রামের বাসভূমিতে, কথিত বাসভূমিতে একটা মসজিদ ছিল বলে তারা একটা ভুয়া আওয়াজ তুলে সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। কাজে গাইবান্ধাতে যে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কেন্দ্র করে যদি ভারতীয় ফোর্স সেখানে আসে, এই আতঙ্কে আপনি কি বাদ দিতে পারেন? এই রাম মূর্তি হঠাৎ করে নির্মাণ করার প্রসঙ্গ আসলো কেন? 2 নম্বর হলো এই রাম মূর্তি তো ঢাকাতে হতে পারতো। 3 নম্বর হলো বাংলাদেশে তো রাম ভক্ত নেই। ভারতের যে 33 কোটি দেবতা, হিন্দুদের যে 33 কোটি দেবতা, তার মধ্যে রাম একজন দেবতা, এবং এই দেবতা বিভিন্ন এলাকাতে, এক এক দেবতা জনপ্রিয়। সাধারণত আমাদের এই এলাকাতে, বাংলাদেশ, পূর্ববঙ্গ, এই এলাকাতে প্রধান দেবতা কালী, প্রধান দেবতা দুর্গা, দুর্গার সাথে আছে গণেশ, তারপর তার সঙ্গে আছে কার্তিক, সরস্বতী। এই হলো এই অঞ্চলে সরস্বতী পূজা হয়। কিন্তু আপনি গুজরাট বলেন, মুম্বাই বলেন, ওই সমস্ত এলাকায় দুর্গা পূজা হয় না, খুব অল্প। এটা ওরা বলে যে গরিব মানুষের, মানে অসহায় দরিদ্র গরিব মানুষের দেবী। আমরা তো গরিব না। ওই সমস্ত এলাকায় রামের পূজা হয়। তো ওখানে যে রামের পূজা হয়, ওখানে শিবের পূজা হয়, যাদের হাতে গদা আছে, শিব এবং রাম। ওখানে গণেশের পূজা হয়, গণেশের হাতে গদা আছে। তো সেই যে উত্তর ভারতের নয়, দক্ষিণ ভারতের রাম, নরেন্দ্র মোদীর রাম, গুজরাটের রাম, দাক্ষিণাত্যের রাম, এটা কেন এই আমাদের উত্তরবঙ্গে চলে এলো? এটা আসার কথা না, কোনো অবস্থাতে আসার কথা না। এখানে যদি দুর্গা মূর্তি হতো, যে আমরা একটা বড় দুর্গা মূর্তি করবো, আমরা ধরে নিলাম যে এটা ঐতিহ্যের অংশ। কালী মূর্তি হতো, তাও আমরা ঐতিহ্যের অংশ ধরে নিতে পারতাম। কিন্তু রাম মূর্তি কেন বাংলাদেশে হবে? রামের সাথে তো এখানে কোনো ধর্মীয় অনুভূতি নাই হিন্দুদের। আপনারা দেখেন, ইতিহাসে দেখান, সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এটার পরিণতি কি হবে? 3 নম্বরে যেটা বললাম সেটা হলো যে ভারতীয় বুদ্ধিজীবী, সংবাদপত্র, তারা সবাই এখন প্রস্তাব করছে যে ভারতের শিলিগুড়ি যে চিকেন নেক, এটি ভারতের আজীবনের একটা সমস্যা দূর করা সম্ভব দুইভাবে। এক হলো রংপুর বিভাগ কিনে নেওয়া, $10 বিলিয়ন তারা দাম বলছে, কিনে নেবে তারা। আর দ্বিতীয় হলো যে বাংলাদেশ যদি বিক্রি করতে না চায়, তাহলে এটা দখল করে নিয়ে যাওয়া। এটা ভারতের বুদ্ধিজীবী, জানাতেন বুদ্ধিজীবী না। আমাদের বাংলাদেশে যেমন ডক্টর কামাল, রেহমান সুবাহান, অধ্যাপক রেহমান সুবাহান, ওনাদের মতো মানুষ যখন কোনো একটা কথা বলেন, তখন সেটা আর স্বাভাবিক কথা থাকে না। ঠিক এই পর্যায়ের বুদ্ধিজীবী যারা আছেন, তারা এখন এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। এদিকে বাংলাদেশের প্রায় 6 কোটি লোকের যে রিপ্রেজেন্টেশন, যে দলটির হাতে, আওয়ামী লীগ এবং অন্ধ, এই 6 কোটি লোক, জামাতের লোকজন এভাবে অন্ধ, আওয়ামী লীগের লোকজন এভাবে অন্ধ। শেখ হাসিনা, বঙ্গবন্ধু যদি এই নাম নিয়ে তাদেরকে বলা হয় নদীতে ঝাঁপ দাও, পদ্মা পাড়ি দিতে হবে,
সাঁতার না জানলেও পদ্মায় ঝাঁপ দেবে। এই 6 কোটি লোকের যারা নেতৃত্ব, পুরো নেতৃত্ব 90% নেতৃত্ব এখন ভারত তাদের কবজায় রেখেছে। ফলে এই 6 কোটি লোককে দিয়ে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক অঘটন ঘটানো, যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়া, এবং সেই দলের নেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে রেখেছে তাকে দিয়ে যে কোনো ঘটনা ঘটানোর ক্ষমতা দিল্লির আছে। গেল ওইদিকে। আর এই মুহূর্তে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা সব দিক থেকে অনভিজ্ঞ, বয়সে, অভিজ্ঞতায়, রাষ্ট্র পরিচালনায়, এবং তারা একটি দুর্বল অর্থনীতি, একটি মারাত্মক বিশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং একই সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, এই সব মিলিয়ে মানে এরকম একটা সরকার, যে সরকারের মতো এরকম দুর্বল সরকার, এমনকি খন্দকার মোশতাকের সরকার দুর্বল বেশি ছিল নাকি ইউনূসের সরকার দুর্বল বেশি ছিল, না তারেক রহমান সাহেবের সরকার বেশি দুর্বল, এগুলো নিয়ে মানুষ আলোচনা করছে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম ঈশান কোণে একের পর এক দুঃসংবাদ আসছে, একের পর এক অশনি সংকেত আসছে, একের পর এক বাজে কথা আমরা শুনতে বাধ্য হচ্ছি, তখন আলটিমেটলি আমাদের ভাগ্যে কি আছে, তোকদের কি আছে? কিছু হলো তো, যেহেতু এই দেশে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা অনুভব করি, এই জন্য খারাপ লাগে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।